tema পেন্টার স্যার তুলে নেব না না তুলতে হবে না ঠিক আছে আমি তোলা লাগবে তো প্যাসেজ আছে তোমাদের হ্যাঁ স্যার এটা কি লিখবো না না লিখতে হবে না হ্যাঁ আছে তোমাকে লেখা লাগবে না জাস্ট আমি দেখাবো কিভাবে প্যাসেজ পড়া যায় মূলত প্যাসেজ পড়লে প্যাসেজ থেকে যে কোশ্চেন গুলো আসবে প্যাসেজ থেকে তোমার আসবে ট্রু ফলস আসবে প্যাসেজ থেকে আসছে আনসার দা কোশ্চেন আসবে প্যাসেজ থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসবে এইগুলো শূন্যস্থান হ্যাঁ তো এইগুলো এই জন্য তোমার প্যাসেজটা প্রথমত ভালো করে হ্যাঁ এমসিকিউ প্রথমত প্যাসেজটা ভালো করে পড়া শিখতে হবে হ্যাঁ তা আমি 2 লাইন করে লিখবো আর তোমাদের পড়া দেখাচ্ছি দেখো এখানে এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি এখন আমাদের প্রথমে একটা প্যাসেজে দেখতে হবে কোন শব্দগুলো আমাদের আননোন আছে আমি ধরে নিলাম তোমার এই যে ফেমাস শব্দটা তোমার জানা নেই তাহলে এইটা আন্ডারলাইন করবা এরপরে পেইন্টার এইটা জানা নেই কান্ট্রি এটা থাকতেও পারে নাও পারে হ্যাঁ এটা সাধারণত জানা আছে ধরে নিলাম তাহলে এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি তাই এখানে এই বাক্যে আমরা প্রথমত কি পেলাম দুইটা শব্দ পেলাম যেটা আননোন শব্দ হ্যাঁ ফেমাস এবং পেইন্টার তো তোমাদের কাজ হবে কি এই শব্দগুলো আন্ডারলাইন করা প্রত্যেকটা প্যাসেজে করে এবার এই যে ফেমাস অর্থ কি এই যে ফেমাস আমি লিখলাম ফেমাস বিখ্যাত ফেমাস অর্থ বিখ্যাত এই শব্দগুলো লেখা আর পেইন্টার 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 অর্থ কি শিল্পী হ্যাঁ পেইন্টার অর্থ চিত্রকর হ্যাঁ বা চিত্রশিল্পী হ্যাঁ হ্যাঁ চিত্রশিল্পী চিত্রশিল্পী দেখো তাহলে এই বাক্যে আমরা কি পেলাম প্রথমত বাক্যের অর্থ জানতে হবে অর্থ জানার জন্য এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি হ্যাঁ এস এম সুলতান একজন বিখ্যাত চিত্রকর চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে তাহলে আমরা মূলত যখন শব্দের অর্থগুলো জানবো তখন এটা বাংলা করতে পারবো তাহলে বাংলা অর্থ আমরা বুঝতে পারলাম যে এস এম সুলতান একজন কি বিখ্যাত চিত্রশিল্পী বুঝা গেছে এর পরবর্তীতে আমি যখন প্যাসেজ করাবো তখন এই ইজ কেন বসালো হ্যাঁ বসলো তারপরে এখানে এটা টেন্স কি ওইটা পরে শেখাবো হ্যাঁ ওইটা তোমরা তো না শিখলে এখন পারবা না হ্যাঁ তবে এখন তোমাদের জাস্ট যেটুকু এই সামনে পরীক্ষার জন্য শিখতে হবে সেটা হচ্ছে এই যে এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি এইটার বাংলা অনুবাদ করতে পারা অর্থাৎ বাক্যটা পড়ে তুমি যেন বুঝতে পারো যে এটা কি মানে অর্থটা কি বলতে চাচ্ছে যদি একেবারে বুঝতে না পারো তাহলে তো তুমি আনসার করতে পারবে না যে কোনো কোশ্চেন এখন দেখো এইটা ট্রু ফলস কিভাবে আসে হ্যাঁ ট্রু ফলস আসবে
এস এম সুলতান এস এম সুলতান ইজ এ রাইটার, এটা ট্রু হবে না ফলস হবে? ফলস। 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 এই যে তোমরা সাথে সাথে বলতে পারলে ফলস হবে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার True. SM Sultan is a painter. এস এম সুলতান ইজ এ পেইন্টার বা ইজ এ ফেমাস Famous পেইন্টার। painter. হ্যাঁ। এই জিনিসটা কিন্তু এমন ভাবে হবে। এখন যে জিনিসটা তোমার টোটালি আননোন হচ্ছে কিংবা তুমি বলছো যে একেবারে বুঝতে পারছি না জিনিসটা এমন, তাহলে এটা আসতে পারে কি এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার, ইজ এ পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এটা হলো ট্রু ফলস এভাবে আসবে এই বাক্যটা বোঝার পর। এখন দেখো এটাই ফিল দ্য ব্ল্যাঙ্কস কিভাবে আসবে এই বাক্যটা। হ্যাঁ, যেমন এস এম সুলতান এ অথবা এ ফেমাস ফেমাস এস এম সুলতান সুলতান। আচ্ছা, A famous painter named SM Sultan. দেখো এটা কিন্তু একটু কঠিন কোশ্চেন। হ্যাঁ, বলা হচ্ছে আমি এটা এভাবে দিতে পারতাম, যেমন এস এম সুলতান ইজ এ ফেমাস ড্যাশ, এখানে ড্যাশ দিয়ে স্যার ঘুরিয়ে দিয়েছেন। অফ আ কান্ট্রি, কিন্তু এখানে আমি এখানে লিখলাম কি এ ফেমাস ড্যাশ নেম এস এম সুলতান, একজন বিখ্যাত কি, তাহলে তোমরা সহজেই বলতে পারবে এখানে পেইন্টার হবে। হ্যাঁ, পেইন্টার একজন বিখ্যাত চিত্রশিল্পী কি নামে আছে, নাম কি এস এম সুলতান। এস এম সুলতান নামে একজন বিখ্যাত চিত্রশিল্পী আছে। হ্যাঁ, তাহলে ফিল দ্য ব্ল্যাঙ্কস বুঝতে পারছো কিভাবে আছে? জি জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি কি এই বাক্য থেকে এই প্যাসেজ থেকে মনে করো এইটাই প্যাসেজ, এই প্যাসেজ থেকে ট্রু ফলস আসলে তুমি বলতে পারছো, আবার ফিল দ্য ব্ল্যাঙ্কস আসলেও পারছো। এবার আমরা দেখি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যদি আসে তাহলে কি কিভাবে আসবে? হু ইজ এস এম সুলতান? হু ইজ এস এম সুলতান, এটা কোশ্চেন, তাহলে এটা কিভাবে আনসার কি হবে? SM Sultan is a famous painter of our country. ওকে, দেখছো হু ইজ এস এম সুলতান, তাহলে কি এস এম সুলতান, এই যে আমরা এস এম সুলতান এরপরে কি এই যে ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। তাহলে বুঝতে সমস্যা হচ্ছে না? জি না। এইভাবে, অর্থাৎ এইভাবে যে কোনো কোশ্চেন তুমি পুরো প্যাসেজটা বুঝলে যে কোনো কোশ্চেন তুমি কি ওইভাবে আনসার করতে পারবা। হ্যাঁ, তো প্রথমত এখন তাহলে কি প্রত্যেকটা প্যাসেজ এভাবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আমরা আরেকটু এই প্যাসেজটা পড়ি। হ্যাঁ, তাহলে এস এম সুলতান আমরা কি জানলাম? এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান ইজ এ একজন বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, পেইন্টার চিত্রশিল্পী, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। হি ওয়াজ born in Norain in 1923. হি ওয়াজ মানে সে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, এটা যেহেতু অতীতে জন্মগ্রহণ, হ্যাঁ, সেই জন্য এখানে ব্যবহার করেছে পাস্ট টেন্স। হি ওয়াজ born in নড়াইল। এই যে প্লেসটা কোথায় জন্মগ্রহণ করেছিল? নড়াইল। এটা যশোর জেলার নড়াইল একটা প্লেস, ওই প্লেসে জন্মগ্রহণ করেছিল। ইন কত সালে? দেখো 1923, এটা 1923 সালে। তাহলে এখানে
এই যে এখানে তোমার সালের আগে কখন কখন ইন বসে, এটা যখন আমরা প্রিপোজিশন শিখবো তখন তুমি আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা জানলাম কি হি ওয়াজ বর্ন, হি মানে কি, এই যে এস এম সুলতান, এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল, নড়াইলে জন্মগ্রহণ করে কত সালে, ইন 1923, 1923 সালে। এতটুকু বুঝতে পারছো? জি। Yes, sir. হ্যাঁ, তুমি একটা প্যাসেজ বুঝলে এরপরে 10টা প্যাসেজ পড়া লাগবে না, একটা প্যাসেজ ভালোভাবে পড়লে বাকি প্যাসেজ গুলো তুমি বুঝতে পারবে। ওকে, আমরা এই প্যাসেজটা আগে বুঝি। হ্যাঁ, তারপর দেখি his family did not have a lot of money. His family did not did not ফটো উঠে সব have a lot of money. Had a lot of money. তারপরে Sultan went to school for 5 years. Sultan went to school for 5 years. লেখা দেখা যাচ্ছে কি বলবো? But then he স্যার দেখা went যাচ্ছে? his father. But then he went to work. And to work with his father. With his father. এই দেখো ওহিল্লা আছে তো না, ওহিল্লা? His family did not have a lot of money. আচ্ছা, তাহলে বলো তো এই বাক্যে কোন শব্দটা জানা নেই তোমাদের? এই বাক্যে a lot of মানে কি বলো তো? A lot of, অনেক। গুড, ভেরি গুড, বলতে পারো। তাহলে a lot of মানে অনেক, প্রচুর। অনেক, প্রচুর একই কথা। তাহলে a lot of এটা একটা ফ্রেজ, তাহলে এটার অর্থ হচ্ছে একসাথে a lot of মানে অনেক। তাহলে his family, his মানে যে সুলতানের ফ্যামিলি, his family তার পরিবার did not have a lot of money, অর্থাৎ have মানে থাকা, সুলতানের পরিবারে তার পরিবারের বেশি টাকা ছিল না। বেশি টাকা ছিল না, অনেক টাকা ছিল না, এটাই বোঝাতে চেয়েছি। দেখ, সুলতান went to school. সুলতান went to school. সুলতান কোথায় গিয়েছিল? গো went, এই যে past form, গিয়েছিল। কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল। সুলতান went to school for 5 years. হ্যাঁ, মানে 5 বছর সে কি স্কুলে গিয়েছিল, স্কুলে পড়েছিল। হ্যাঁ, 5 বছর। বাট দেন, তারপর দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক, তারপর সে কি কাজে যায়, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। বাবার সাথে। হ্যাঁ, তাহলে আমরা এই বাক্যে কি পেলাম যে হিজ ফ্যামিলি মানে তার পরিবার ডিড নট হ্যাভ, হ্যাঁ মানে ডিড নট হ্যাভ বাবার সাথে। হ্যাঁ মানে থাকা ছিল না, কি ছিল না? এ লট অফ মানি, অনেক টাকা ছিল না। তার পরিবারে কি ছিল না? অনেক টাকা ছিল না। এবার দেখ, সুলতান ওয়েন্ট টু স্কুল, সুলতান স্কুলে গিয়েছিল। গো ওয়েন্ট, হ্যাঁ, যেহেতু এটা পুরো পাস্ট টেন্সের ঘটনা, আমরা সুলতানের তো এখন আর জীবিত নেই, তো
আমরা বলছি কি সুলতান সাহেব ওয়েন্ট টু স্কুল, সুলতান স্কুলে গিয়েছিল ফর 5 ইয়ার্স, 5 বছর। বাট দেন তারপরে কি হয়, দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক, তারপর তিনি কি কাজে যায়, মানে আর পড়াশোনা করেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, তারপর তার বাবার সাথে কি, এই যে ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক অর্থ জানা আছে? জি হ্যাঁ, ওয়ার্ক অর্থ যদি জানা না থাকে আমরা এটা মার্ক করবো, এর ওয়ার্ক মানে কি কাজ স্যার জানা করা। আছে জি ওকে গুড। তাহলে হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, উইথ এই দেখো সাথে, তার উইথ হিজ মানে সাথে তার, সে তার মানে বাবার সাথে কাজ করতে তার গিয়েছিল। বাবার সাথে তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল। এতটুকু আমরা বুঝলাম না? এখন দেখো এইখান থেকে যদি কোশ্চেন আসে, যে কোনো কোশ্চেন তোমরা আনসার করতে পারবে। আরেকটু আমরা দেখি, অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ চাইল্ড সুলতান লাভ টু ড্র, সুলতান লাভ চিলড্রেন্স। লাভ টু লাভ টু ড্র। He drew picture of buildings and other things. দেখতে সুবিধা হবে। Draw. কথা যখন ভালো যাবে না মানা করে এটা লেখা লাগবে না, যে দেখলে হবে। Of একটা প্যাসেজ খুব সুন্দর করে পড়া শিখতে হবে, প্যাসেজ পড়ার তুমি এই টাইপের 10টা প্যাসেজ পড়তে পারো। Other things. He wanted to study at Kolkata Art College, but his family did not have the money. He wanted to study. কলকাতা আর্ট কলেজ। Kolkata Art College. But his family নট হ্যাভ এ লট অফ মানি। did not Did not have a lot of money. did not have the money. ওই টাকা ছিল না, did not have the money. আচ্ছা, শুধু মুখস্থ করলে হবে না, পড়াতে তুমি গাইড দেখে বাংলা অর্থ মুখস্থ করবা তা না। দেখো অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ মানে কি, অ্যাজ এ চাইল্ড মানে একটা চাইল্ড, একটা শিশু। একটা বাচ্চা হিসেবে কিন্তু অ্যাজ এ চাইল্ড মানে কি বাচ্চা হিসাবে, অ্যাজ এ চাইল্ড বাচ্চা হিসাবে সুলতান লাভ টু ড্র, সুলতান লাভ টু, এই দেখেন লাভ টু মানে কোনো কিছুর প্রতি অ্যাফেকশন থাকলে ওটা লাভ টু ব্যবহার করা। হ্যাঁ, মানে কোনো কিছুর প্রতি তার অ্যাফেকশনটা বেশি, মানে ওইটার প্রতি ইন্টারেস্ট, আগ্রহটা বেশি, তো সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। রাফাত ভালো আছো? জি স্যার ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো। আমরা একটু প্যাসেজ পড়ছি, হ্যাঁ তুমি শোনো, শুনলে বুঝতে পারবা। এস এম সুলতান ওই প্যাসেজটা, হ্যাঁ আজকে আমাদের ওকে গুড, ভেরি গুড। তাহলে দেখো, হ্যাঁ অ্যাজ এ চাইল্ড, চাইল্ড হিসেবে সুলতান লাভ টু ড্র, সুলতান কি করতো, ভালোবাসতো। আঁকতে পছন্দ করতো। হ্যাঁ, সুলতান লাভ টু ড্র, হ্যাঁ সুলতান ভালোবাসতো, পছন্দ করতো কি, টু ড্র আঁকতে, আঁকতে পছন্দ করতো মানে আঁকা আঁকি পছন্দ করতো। হি ড্র পিকচার্স অফ বিল্ডিংস,
সে কিসের ছবি আঁকতো? ভিডিও, হ্যাঁ, সে আঁকতো কি? of buildings and other things. বিল্ডিং যে দালান, বিল্ডিংস মানে দালান, হ্যাঁ, তো বড় বড় এই যে বিল্ডিং এর ছবি আঁকতো এবং আদার থিংস এবং অন্যান্য জিনিসের। হি ওয়ান্ট মানে সে চেয়েছিল, এটা সে চেয়েছিল, এগুলো সব পাস্ট টেন্সে, যেহেতু অতীতকালের ঘটনা এর জন্য কি পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। আমরা আরো যখন তোমাদেরকে টেন্স শেখাবো তখন এই জিনিসগুলো খুব আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। হি ওয়ান্ট সে চেয়েছিল, কি চেয়েছিল? টু স্টাডি, টু স্টাডি মানে লেখাপড়া করতে, এই যে লেখাপড়া করতে, করতে, এই জন্য এখানে টু ব্যবহার করা হয়েছে প্রিপজিশন। হি ওয়ান্ট টু স্টাডি সে পড়াশোনা করতে চেয়েছিল এট কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে সে কি পড়াশোনা করতেছিল, বাট হিজ ফ্যামিলি did not have the money. সামর্থ্য ছিল না, টাকা ছিল না। এটা আমরা আরেকটা দেখি, হ্যাঁ। As a child, শিশু হিসেবে সুলতান লাভ টু ড্র, সুলতান আঁকা আঁকি পছন্দ করতো, ছবি আঁকা পছন্দ করতো। He drew pictures of buildings and other things. সে কি কিসের ছবি এঁকেছিল? সে এঁকেছিল বিল্ডিংস এবং আদার থিংস, অন্যান্য জিনিসের ছবি এঁকেছিল। হি ওয়ান্টেড টু স্টাডি সে পড়াশোনা করতেছিল, চেয়েছিল কোথায়? এট কলকাতা আর্ট কলেজ, বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি কিন্তু তার পরিবারে ছিল না, কি ছিল না? হ্যাভ দ্য মানি ওই টাকা ছিল না, যে কলকাতায় আর্ট কলেজে পড়াশোনা করাবে ওই টাকা ছিল না। এতটুকু বুঝতে পারছো? জি। আচ্ছা, এই প্যাসেজ এতটুকু বোঝা গেছে? আর আবার বুঝতে পারছো? আনমিউট করে কথা বলো। জি স্যার, বোঝা গেছে। ওকে, দেখো আরেকটু আছে, আমরা এটা শেষ করি, হ্যাঁ। In 1983, in 1983, he got the money. He got the money and he went to he went to the Kolkata, to the Kolkata, Kolkata art college, art college. He stayed there for 3 years. And then he left.
এই দেখো in 1983 সালে কি হয়েছিল? he got the money। এই শুধু গেট মানে কি? গেট মানে পাওয়া, গেট মানে কি? পাওয়া। আর গট হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ, এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তাহলে এই গট হচ্ছে কি? পাস্ট ফর্ম। তাহলে হি গট, সে কি পেয়েছিল, দা মানি, ওই যে টাকা, কোন টাকা? যে টাকার কারণে সে আর্ট কলেজে পড়াশোনা করতে পারে। হি গট দা মানি। এর আগে আমরা আর্টিকেল পড়াইছি না? আর্টিকেল কোনো কিছুকে এই যে নির্দিষ্ট করে বলা হয়, নির্দিষ্ট ডেফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। দেখো, হি গট দা মানি। দা মানি মানে ওই টাকা, কোন টাকা? একসময় যে টাকার কারণে সে আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতে পারেনি, বলা হচ্ছে ইন 1983 সালে হি গট দা মানি, সে টাকা, ওই টাকা পেয়েছিল। এন্ড হি ওয়েন্ট টু দা কলকাতা আর্ট কলেজ। সে ওয়েন্ট, গো মানে যাওয়া, আর গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। সে গিয়েছিল, কোথায় গিয়েছিল? টু দা কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। হি ওয়েন্ট টু দা কলকাতা আর্ট কলেজ, সে কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। হি স্টে, স্টে মানে অবস্থান করা, এস টি এ ওয়াই, এস টি এ ওয়াই, স্টে মানে কি? অবস্থান করা, এস টি এ ওয়াই, স্টে মানে অবস্থান করা, অবস্থান করা। আর এখানে স্টেট মানে কি? বলো তো, আনমিউট করে বলো একজন, আনমিউট স্যার করো। করেছিল, তাহলে এটা কি? স্যার স্টেট, এটা হচ্ছে করেছিল। গুড, ভেরি গুড, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে হি স্টেট, সে অবস্থান করেছিল, দেয়ার, সেখানে, ফর 3 ইয়ার্স, কতদিন যাবত? ফর 3 ইয়ার্স, 3 বছর যাবত সেখানে অবস্থান করেছিল, মানে 3 সেখানে বছর। থেকেছিল। অ্যান্ড দেন, অ্যান্ড দেন মানে কি? And তারপর then তারপর he তারপর left, তারপর সে ওখান থেকে he left মানে ত্যাগ করে, চলে আসে। হ্যাঁ, he left, লিভ মানে ত্যাগ করা, লিভের পাস্ট ফর্ম কি? লেফট। তাহলে সে কি? ত্যাগ করে, সে ওখানে আর অবস্থান করে না। তাহলে হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স, সে সেখানে 3 বছর অবস্থান করেছিল, মানে 3 বছর থেকেছিল। অ্যান্ড দেন, এবং তারপর হি লেফট, সে ত্যাগ করে চলে আসে, অর্থাৎ সে সেখান থেকে চলে আসে। তাহলে আমরা কি বললাম? ইন 1983 সালে হি গট দা মানি, সে ওই টাকা পেয়েছিল। এন্ড হি ওয়েন্ট টু দা কলকাতা আর্ট কলেজ, এবং সে কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। হি স্টে দেয়ার ফর 3 ইয়ার্স, সে 3 বছর সেখানে অবস্থান করেছিল। অ্যান্ড দেন হি লেফট, এবং তারপর সে কি? ওখান থেকে চলে এসেছিল। ক্লিয়ার? এটুকু বুঝছো? জি, ইয়েস স্যার। আচ্ছা, আর 2 লাইন আছে, আমরা শেষ করে দেব। জি স্যার। ওকে, ট্রাভেল অ্যারাউন্ড, ট্রাভেল, ট্রাভেল অ্যারাউন্ড এশিয়া, অ্যারাউন্ড এশিয়া, এশিয়া অ্যান্ড ইউরোপ, অ্যান্ড ইউরোপ, ইউরোপ, and then inverse is and villages. করে দাও, আমার কোনো লেখা নেই।
and places and its people and its people. Came back to Bangladesh. Came back to Bangladesh. He painted picture of the মনোযোগ মনোযোগ অন্য দেখে দিও না farmers and fishermen of Bangladesh. Fishermen of Bangladesh. Fishermen. আচ্ছা দেখো হি ট্রাভেল অর্থ কি আনমিউট করো ভ্রমণ হি ট্রাভেল হ্যাঁ সে অ্যারাউন্ড ভ্রমণ করেছিল। হ্যাঁ গুড ভেরি গুড সে ভ্রমণ করেছিল কি অ্যারাউন্ড এশিয়া এবং ইউরোপের চারিদিকে and এতে ছিল কি rivers, trees and lakes and its people. সে কিসের ছবি এঁকেছিল সে নদী নালা তারপর গাছপালা এবং গ্রাম অঞ্চল এবং ওই নদী নালা এবং গ্রামের মানুষের চিত্র ছবি তিনি এঁকেছিলেন ছবি তিনি এঁকেছিল তাহলে হি ট্রাভেল সে ভ্রমণ করেছিল অ্যারাউন্ড এশিয়া এন্ড ইউরোপ এন্ড পেইন্টেড এবং ছবি এঁকেছিল কোথায় কিসের রিভার্স নদী ট্রিজ গাছপালা এবং ভিলেজেস গ্রামে এন্ড ইটস পিপল এবং গ্রামের মানুষের দেন হি কেম ব্যাক তারপর দেন মানে তারপর হ্যাঁ দেন হি তারপর তিনি কেম ব্যাক মানে ফিরে আসা তারপর তিনি কি ফিরে এসেছিল কোথায় টু বাংলাদেশে ফিরে এসেছিল কলকাতা তো ছিল তুমি ইন্ডিয়ার মধ্যে আন্ডার ইন্ডিয়া দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ তারপর তিনি বাংলাদেশে ফিরে এসেছিল হি painted pictures of the farmers and fishermen of Bangladesh. তাহলে সে ছবি এঁকেছিল কাদের পিকচার হি পেইন্টেড মানে আঁকা সে ছবি এঁকেছিল কাদের পিকচার হি পেইন্টেড পিকচার অফ দা ফার্মার্স কৃষকদের এবং কাদের এন্ড ফিশারম্যান মানে জেলেদের এই যে ফিশার ম্যান হলে একটা জেলে হলে ফিশারম্যান মানে অনেকগুলো জেলে হ্যাঁ প্লুরাল তাহলে He painted pictures of the farmers and fishermen of Bangladesh. তিনি বাংলাদেশে he painted pictures ছবি এঁকেছিল of the farmers কৃষকদের and fishermen এবং জেলেদের of বাংলাদেশে of মানে হ্যাঁ বাংলাদেশে জেলেদের এবং কৃষকদের তিনি ছবি এঁকেছিল তাহলে এইটুকু থেকে আমরা কি করলাম যে সে মানে এস এম সুলতান ট্রাভেল অ্যারাউন্ড দ্য এশিয়া এবং ইউরোপ তিনি ঘুরে বেরিয়েছিলেন and painted rivers, trees and villages and its people এবং ছবি এঁকেছিলেন নদী নালা গাছপালা এবং গ্রামের মানুষের then he came back to বাংলাদেশ এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন and he painted picture of the farmers
ফিশারম্যান অফ বাংলাদেশ, এবং তিনি বাংলাদেশে কৃষক এবং তোমার জেলেদের ছবি এঁকেছিলেন। মূলত প্যাসেজ এইটাই। হ্যাঁ, এখন আমরা দেখি এই প্যাসেজ থেকে কি ধরনের কোশ্চেন হয়, একটু দেখলে আমরা বুঝতে পারবো। কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, রিয়েল টেস্ট। এক নম্বর দেখো, ওই যে চুজ দ্য বেস্ট আনসার। When was Sultan born? In হ্যালো স্যার, hello, স্যার hello. স্যার এগুলো কি এখন লিখবো না লিখে আপনাকে দেখাবো? না না, এটা হচ্ছে বলবো। লিখতে হবে না। সবাই আনমিউট করে রাখবা, যখন কথা 1923 যখন কথা বলা লাগবে 1923 তখনই মিউট করবা। আচ্ছা, হয় born 1923 যার বাসায় অনেক লোকজন আছে তার আনসার দেওয়ার দরকার নেই। আচ্ছা দেখো, হোয়েন ওয়াজ সুলতান বর্ন। দেখো আমরা এটা কিন্তু হুবহু প্যাসেজের ভিতর পেয়েছি যে সুলতান কখন জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, তাহলে এই যে 1923 আমরা পড়েছিলাম, আবার 1938 সালে কি কলকাতায় গিয়েছিল, এটাও পেয়েছিলাম এই ধরনের। তাহলে তুমি যখন প্যাসেজটা বুঝবা ক্লিয়ারলি, দেন এই আনসার গুলো করতে পারবা। হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান কখন জন্মগ্রহণ করেছিলেন? ইন 1923। ওকে, এবার দেখো সুলতান ওয়াজ ফ্রম, এন্ড দেখো 2 নম্বর কি আছে, সুলতান ওয়াজ ফ্রম। Nine. হ্যাঁ, গুড, নয়। যশোর, আর যশোর 2, নড়াইল, আর 3 হচ্ছে খুলনা, রাজশাহী। হ্যাঁ, ওকে, খুলনা। দেখো এখানে দেওয়া আছে সুলতান ওয়াজ ফ্রম, মানে সুলতান কোথা থেকে এসেছে, কিন্তু আমরা তো পড়েছি যে সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। 1923 সালে সুলতান নড়াইলে জন্মগ্রহণ করে। দেখেন এতটুকু পার্থক্য আসবে, যেমন হুবহু আসবে না সুলতান ওয়াজ বর্ন ইন 1923, এটা এসছে, আবার একটু একটু ডিফারেন্ট আসতে পারে। যেমন সুলতান ওয়াজ ফ্রম, সুলতান ওয়াজ ফ্রম মানে সুলতান কোথায় জন্মগ্রহণ করেছে, তাহলে এটা নড়াইল। হ্যাঁ, এমনি যদি স্বাভাবিকভাবে তুমি উত্তর করো সুলতান ওয়াজ ফ্রম, ফ্রম মানে সুলতান কোথা থেকে এসেছে, মানে নড়াইল থেকে এসেছে, অর্থাৎ সুলতান কোথায় জন্মগ্রহণ করেছে। এই বাক্যটা দ্বারা বোঝাচ্ছে যে সুলতান কোথায় জন্মগ্রহণ করেছে। তা আমরা প্যাসেজে তো পেয়েছি সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল, সুলতান নড়াইলে জন্মগ্রহণ করেছে। বোঝা গেছে এই ব্যাপার, এসব পারবে তোমরা। হচ্ছে became of a dash. ওকে, 3 নম্বর প্রশ্নটা ভালো, ঠিক আছে। 1 2 3, became of a dash family. বাংলা খেতে বাংলায় বেশি বাটপারি করো না।
গ্রুপ নম্বর হচ্ছে 4 আমরা কোশ্চেন হচ্ছে হি কেম অফ এ ড্যাশ ফ্যামিলি, সে কেমন পরিবার থেকে এসেছিল? রিচ, Poor family. সলভেন্ট মানে Poor সচ্ছল। family, sir. হ্যাঁ। তার উত্তর হবে Sir, poor হবে। গরিব। অয়েল টু মানে ভালো পরিবার, হ্যাঁ, সচ্ছল। তাহলে ওর পরিবার এখানে হচ্ছে কি, সে গরিব পরিবার, আমরা তো জানি সে গরিব পরিবারের সন্তান ছিলেন, হ্যাঁ। তাহলে হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি। আমার এই কোশ্চেনটা এমন ভাবে আসতে পারে, হিজ ফ্যামিলি ওয়াজ ড্যাশ, হ্যাঁ, but Sultan's family was rich, solvent, well to do, poor. তাহলে আমরা এই একই সেম আনসার, হ্যাঁ। ওকে, গুড, ভেরি গুড। তা বোঝা গেল তুমি প্যাসেজ বুঝে গেছো তখন প্যাসেজ বুঝে বুঝে পড়লে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এবার একটা কোশ্চেন দিই, হ্যাঁ। বলছো, হোয়াট ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল? আচ্ছা, তোমরা এবার খাতায় লেখো, এটা খাতায় লেখো। হোয়াট ডিড, স্যার প্রশ্ন লাগবে না, উত্তর। উত্তর লেখো, উত্তরই লেখো। হোয়াট ডিড সুলতান ডু আফটার, উত্তরই লেখো, আফটার হি লেফট স্কুল। আরে আমি এটা বুঝতে আছি। হোয়াট ডিড সুলতান ডু হ্যাঁ পারি আফটার হি লেফট স্কুল? স্যার, এই প্রশ্নটা পারি আমি। স্যার আমিও পারি। আচ্ছা, একে একে বলো, সবাই বলো, ওয়ান বাই ওয়ান বলো। স্যার আমি বলবো। বলো, আরাফাত বলো। হ্যাঁ, সবাই বলবা, বলো, আরাফাত বলো এটা। He went to work with his father. আচ্ছা, এবার তাইবা বলো। He went to work with his father গুড, ভেরি গুড, after left school. গুড, ভেরি গুড। আর এনিওয়ান, আর কেউ বলবা? স্যার আমি বলবো after school Sultan had worked his father. Sir, after school, Sultan goes to work his father. আফটার, আফটার স্কুল যখন বলবে তখন লেফট আছে কিন্তু, হ্যাঁ। দেখো, এই কোশ্চেনটা আছে হোয়াট ডিড সুলতান ডু, হ্যাঁ, সুলতান কি করেছিল? সুলতান ওয়েন্ট টু ওয়ার্ক, হ্যাঁ। তাহলে কোশ্চেনটা আমরা কি লিখবো? সুলতান, সুলতান, সবাই হয়েছে, তারপরে একটু সুলতান, এই যে সুলতান ওয়েন্ট কি করেছিল, গিয়েছিল, ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, ওয়েন্ট টু ওয়ার্ক কাজ করতে গিয়েছিল, মানে সুলতান কি করেছিল? তোমাদের সবারই হয়েছে, সুলতান ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল।
after he leave the school, ঠিক আছে? ভালোই পারছো, ওকে। আমরা আরেকটা টেস্ট করি। আরেকটা কোশ্চেন, where was he? Where was he? Where was he born? স্যার হ্যাঁ বলেন। he was born in Narai. He born is Norail. He was was born in born এগুলা Narai. বলো। Sir, he was born Narai. Good, very good. He was born in Norai. Norai. হ্যাঁ? নরে যেহেতু প্লেস, এই জন্য জায়গার আগে আমরা স্থান বসাবো। হ্যাঁ, হি ওয়াজ বর্ন ইন নড়াইল, সে নড়াইলে। আমরা যদি আবার বলতাম হি বাংলাদেশের নড়াইলে, তখন আমরা লিখতাম হি ওয়াজ বর্ন অ্যাট নড়াইল ইন বাংলাদেশ। হ্যাঁ, In Bangladesh. হি ওয়াজ বর্ন ইন নড়াইল। ঠিক আছে, এই তো। তাহলে তোমরা বুঝতে পারছো, এইভাবে প্যাসেজ পড়তে হবে। যত প্র্যাকটিস করবা তত Ji sir. ইজি হবে। হ্যাঁ, মানে জাস্ট আমি আজকে দেখালাম প্যাসেজ গুলো এইভাবে পড়তে হবে, ঠিক আছে? See, Yes, sir. হুম। বৃত্তি পরীক্ষা কার কার হবে? বেসরকারি বৃত্তি পরীক্ষা কে কে দেবা? sir, আমার হবে। ওহিলা দিবা নাকি? স্যার আমার হয়ে গিয়েছে। তোমার কত তারিখে হয়েছে? স্যার গত শনিবারে। গত শনিবারে। হ্যাঁ, গত শনিবার একটা পরীক্ষা ছিল। এটা কোন বিভাগের হয়েছে গত শনিবার? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে না? এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস হয়? স্যার এটা নার্সারি থেকে 5 পর্যন্ত। এই তাহলে আলপে, তুমি কোন পরীক্ষা দিবা যেটা সামনে হবে? ওটা একটা বেসরকারি স্কুল। একটা স্কুলে। আর এই বেসরকারি পরীক্ষা দেওনি না, কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন? দিতে হবে। স্যার আমারটা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আর আমাদেরটা অন্য। এই বৃত্তি পরীক্ষা তোমরা এরপর থেকে সবাই রেজিস্ট্রেশন করো। আরাফাত যেহেতু দিয়েছে, ভালো অভিজ্ঞতা হয়েছে, এইসব পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা। আমারটা দেখে আমারটা বেসরকারি, আমারটা বেসরকারি। আচ্ছা, আমরা তোমার হচ্ছে অষ্টম অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেব, আর নেক্সট শুরু করব দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, কাটা দিকে আমি আমার বাড়ি দিতে না
করবো গণিত তোমার নবম অধ্যায়। হ্যাঁ, নবম অধ্যায় আমরা শুরু করবো। হ্যাঁ, বুধবারে নবম অধ্যায় শুরু করবো। নবম অধ্যায় তোমরা এর আগে করানো হয়েছে, তারপরও আরেকবার হ্যালো, আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, Okay, ক্লিয়ার। একটু 1 মিনিট ওয়েট করো, আজানটা হয়ে যাক। আমরা কিছু জ্ঞান গর্ব আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, এই 2টা শব্দ একটু খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও সবাই। ঠিক আছে। এই 2টা শব্দ শব্দ খাতায় লেখো। ক্লাসের থেকে বেশি মনোযোগী হবে। হ্যাঁ, আগামী 5 থেকে 10 মিনিট, 5 মিনিট আমরা দ্রুত। এখন দেখো, লেখা শেষ। অ্যাটেনশন মানে মনোযোগ, কনসিস্টেন্সি হ্যাঁ মানে ধারাবাহিকতা, একগ্রতা, কন্টিনিউয়াস প্রসেস যেটা, ওটাকে বলা হয়। জি স্যার, বোঝা শেষ। ওকে, এবার দেখো কথা শোনো। মূলত এটা তো কোনো ইয়ে না, আমাদের যে কোনো কাজে যদি আমরা সফলতা পেতে চাই, ওইটা কি, ওই কাজে অ্যাটেনশন থাকতে হবে, খুব মনোযোগ দিতে হবে। তুমি যদি কোনো কিছুতে মনোযোগ দাও, মনোযোগ না দিয়ে কোনো কিছু সম্ভব নয়। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার মনোযোগ আছে মনে করো আহ অন্যদিকে মনোযোগ আছে, দেখবা তুমি কেউ তোমাকে কি ধাক্কা মেরে দেবে কিনা, এই যে পূর্ণ অ্যাটেনশন, এইটা তুমি থাকো। এখন তুমি যদি অ্যাটেনশন দিলে মাঝপথে রাস্তার মাঝামাঝি যে যদি তুমি মনোযোগ সরাই নাও, হ্যাঁ, মনোযোগ যদি তুমি সরাই নাও, আমরা 5 মিনিট পরে কথা ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, এই কথাগুলো শোনার দরকার আছে। এখন তুমি যদি মনে করো কিছু তো যার পরে রাস্তার মাঝ রাস্তায় যে যদি তুমি তোমার মনোযোগ সরাই ফেলো, তাহলে কি হবে? মনোযোগ সরাই ফেললে তখন তুমি আর কি হচ্ছে তুমি অ্যাক্সিডেন্ট করবে। কারণ তখন কি গাড়ি আসছে কি যাচ্ছে ওটা তোমার খেয়াল থাকবে না, তার মানে তুমি অ্যাক্সিডেন্ট করবে। ঠিক অনুরূপ ভাবে আমাদের প্রত্যেকটা কাজে
যখন আমরা মনোযোগী হব, মনোযোগ দেব, ওই কাজে 100% আউটপুট পাবো। হ্যাঁ, তো ওই জন্য আমাদের কি, তো আমাদের প্রত্যেকটা কাজ যখন যতটুকু সময় করব ওটাকে 100% মনোযোগ দিয়ে হওয়ার চেষ্টা করতে হবে, মনোযোগ দিয়ে কাজটা করবো। যখন তুমি পড়াশোনা করবা, ওকে তুমি 1 ঘন্টা পড়াশোনা করো, ওই 1 ঘন্টা পূর্ণ মনোযোগ তোমার পড়াশোনায় দিতে হবে। তাহলে কি হবে, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবে না। মানে ওই যে উদ্দেশ্যটা, পড়াশোনার যে উদ্দেশ্যটা, ওইটা তোমার ফুলফিল হবে। তো নাম্বার 2 হচ্ছে ধারাবাহিকতা। পৃথিবীতে কোনো খারাপ স্টুডেন্ট বলে কোনো স্টুডেন্ট নেই। হ্যাঁ, অর্থাৎ আজকে যা রোল, মনে করো তোমাদের ক্লাসে 100 জন, 100 নম্বরের স্টুডেন্টটা, সে হচ্ছে 1 নম্বরের যে স্টুডেন্ট, সে পাইছে 100-তে কত, 100-তে পাইছে 100। হ্যাঁ, আর যে 100 নম্বর, সে 100-তে পাইছে তোমার 33, আমি ধরে নিলাম, ফেল করিনি, 33 পাইছে। তো তাহলে এই ছেলেটার এই যে 100-তে 33 পাইছে, তার ওই 100-তে 100 পাওয়া সম্ভব। কিভাবে? জাস্ট তার এই দুইটা জিনিস ফলো করতে হবে। একটা, সে কি মনোযোগ দেবে, আর একটা বিষয় কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি, আমাদের সমস্যা কি হয়, আমরা পড়াশোনা করি, একদিন করি মনে করো 2 ঘন্টা, পরে 3 দিন আবার করে দিই, 3 দিন আবার না করে আবার 4 দিনের দিন আবার 1 ঘন্টা করে, কিংবা 2 ঘন্টা করে, কিংবা 3 ঘন্টা করে। না, তুমি প্রতিদিন যদি 2 ঘন্টা করে পড়ো, আমাদের 10 ঘন্টা করে পড়া লাগবে না। প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা করে নিয়মিত পড়াশোনা করো, তাহলে কি, তাহলে ওই বিষয়ে তুমি বস হয়ে যাবে, ওই বিষয়ে আর তোমার দুর্বলতা থাকবে না। তুমি যে কোনো বিষয়, মনে করো গণিতে তোমার দুর্বলতা, ধারাবাহিক ভাবে প্রতিদিন তুমি গণিত চর্চা করবে। প্রতিদিন তুমি যদি 2 ঘন্টা করে পড়াশোনা করো, প্রতিদিন 2 ঘন্টা করে গণিত, যেখানেই থাকো, মানে ওটা মিস করা যাবে না। 2 ঘন্টা করে পড়তেই হবে। যদি প্রতিদিন তুমি 1 ঘন্টা গণিত করো, তাহলে প্রত্যেক দিন 1 ঘন্টা করে করতে হবে। এইভাবে আমরা করবো কি, এইভাবে টানা তুমি 21 দিন পড়াশোনা করবা। 21 দিন পরে তুমি রেজাল্ট দেখবা যে ওই বিষয়ে আর কোনো দুর্বলতা নেই। মানে শুধু যে 21 দিন করতে হবে তা না, ওই বিষয়ে তোমার যদি এমন হয় যে আমি 1 দিন পড়লে আর 2 দিন পড়িনি, সেক্ষেত্রে টানা তোমার টার্গেট থাকবে প্রথম 21 দিন পড়াশোনা করা। বুঝে গেছে? তাহলে আমাদের কি করতে হবে, কোনো দুর্বল স্টুডেন্ট নেই। এক কথায় পৃথিবীতে কোনো দুর্বল স্টুডেন্ট বলে কোনো স্টুডেন্ট নেই। এখন এই যে আমরা কি করি, মনোযোগ দিই, আর একটা ধারাবাহিকতা বজায় রাখি। তা আমাদের কি করতে হবে, কি একটা বিষয় যত কঠিন বিষয় হোক, ওই বিষয়ে তুমি মনোযোগ দিয়ে লেগে থাকতে হবে, ধারাবাহিক ভাবে লেগে থাকতে হবে। তাহলে দেখবা কি, ওই বিষয় নিশ্চিত তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। তোমরা কি কথা কথা শুনছো? জি স্যার। জি স্যার। আর এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি করব, আজকে থেকে যতটুকু পড়বো, 1 ঘন্টা যদি পড়ি, মনোযোগ দিয়ে পড়বো। হ্যাঁ, মনোযোগ মানে পূর্ণ মনোযোগ, টানে বাই যা কিছু আছে ওটা তোমার দেখার কিছু নেই। হ্যাঁ, সম্পূর্ণ 100% মনোযোগ দিয়ে পড়বো। দ্বিতীয় কাজ হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা কি, তুমি মনে করো গণিত প্রতিদিন 1 ঘন্টা করো, তার মানে প্রতিদিন 1 ঘন্টা করে করতে হবে, কোনোদিন মিস দেওয়া যাবে না। তুমি যদি একদিন মনে করো যে বেড়াতে গিয়েছো, ওই দিন মনে করো ওই আত্মীয় বাসায় গিয়ে কি 1 ঘন্টা গণিত করতে হবে, এরপরে বাকি কাজ, মানে কোনোভাবে ওই 1 ঘন্টা মিস দেওয়া যাবে না। বোঝা গেছে? জি। তো এইভাবে তুমি 1 মাস, 2 মাস, 3 মাস দেখবা তোমার মধ্যে কি একটা অন্যরকম পরিবর্তন আসছে। তা আমরা আমরা যদি এই যে পরীক্ষা আমরা ভালো রেজাল্ট করি, ক্লাসে ভালো হই, এটার একটা আউটপুট আছে। সবকিছুর কি একটা তোমার পজিটিভ একটা ইফেক্ট আছে, নেগেটিভ ইফেক্ট আছে। যখন তুমি ক্লাসে তোমার ভালো রেজাল্ট হবে, তুমি মনে করো 100-তে 100 পাইছো, কিংবা 100-তে মনে করো 99 পাইছো তোমার ক্লাসে,
তো তাহলে এইটার একটা সুফল আছে, হ্যাঁ। এটা তোমার পরিবার, সমাজ, রাষ্ট্রে, তারপর বড় হয়ে চাকরি বাকরি সব ক্ষেত্রে এইটা একটা সুফল আছে, কাজে দেবে। তো ওই জন্য আমরা কি, আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেকে মনে করো দুর্বল মনে করি, দুর্বল করি না। মানে তুমি তোমার পক্ষে 99 গুণ, ওই যে ছেলে রুল এক, কারণ হচ্ছে এই দুইটা কারণ। সে মনোযোগ দিয়ে একটা বিষয় পড়ে আর ধারাবাহিক ভাবে ওটা পড়ে, আর তুমি কি করো, মনোযোগ দিয়ে পড়ো না আর ধারাবাহিকতা বজায় রাখো না, এই জন্য তুমি পিছিয়ে আসো। তাহলে আমাদের টার্গেট থাকবে, আমরা ব্রেনে ওইভাবে তোমাকে সিগন্যাল দিতে হবে যে এখন থেকে আমি যতটুকু পড়বো মনোযোগ দিয়ে পড়বো এবং ধারাবাহিকতা বজায় রাখবো, মানে ধারাবাহিক ভাবে আমি পড়াশোনা করবো। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এই দুইটা যে আমরা পয়েন্ট শিখলাম, এইটা আমরা আমাদের জীবনে কাজে লাগাবো, হ্যাঁ। বাস্তব জীবনে যদি আমরা কাজে না লাগাই তাহলে কি এই আলোচনার কোনো মূল্য নেই, হ্যাঁ। তাহলে এইটা তোমরা প্রথম আজ থেকে শুরু করবা, 21 দিন টানা 21 দিন কন্টিনিউ করবা, করে 21 দিন পরে আমাকে জানাবা যে এটা কোনো কাজে দিয়েছে কিনা তোমার, ঠিক আছে? ভিডিওটা দেওয়া হবে, যেমন কালকে তোমাদের তো ক্লাস নেই, তাহলে কালকে কি করবা, এই ভিডিওটা একবার দেখে নিবা, হ্যাঁ। তাহলে যে বিষয়গুলো তোমার বুঝতে সমস্যা হয়েছে ওইগুলো তুমি আবার ক্লিয়ার হয়ে যাবে। মানে যে অঙ্কগুলো করানো হবে, যে ক্লাসটা নেওয়া হবে, তুমি আরেকবার রিভিশন দিয়ে দিবা, তাহলে দেখবা যে বিষয়গুলো একটু কঠিন মনে হচ্ছিল ওইটা আর কঠিন মনে হবে না, হ্যাঁ। জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করব। জি স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না স্যার। আমরা আমরা আজকে শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।